স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি মির্জা শাকিব সাকিব। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আঘাত হানা ভূমিকম্পে এখন পর্যন্ত শিশুসহ 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে পুরান ঢাকায় একটি ভবনের রেলিং ধসে 3 জন পথচারী নিহত হন। জানা গেছে রেলিং ধসে নিহত 3 জনের মধ্যে এক শিশুও রয়েছে, তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। এছাড়া সলিমুল্লাহ মেডিকেল কলেজের রাফিউল ইসলাম নামে একজন শিক্ষার্থী এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জে ধসে পড়া দেয়ালের নিচে চাপা পড়ে এক শিশু মারা গেছে। এর আগে সকাল 10টা 38 মিনিটের দিকে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। আবহাওয়া অফিস জানায় রিক্টার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল 5.7। আর এর কেন্দ্রস্থল নরসিংদীর মাধবদী। ভূমিকম্পের সময় অনেকেই আতঙ্কে সড়ক কিংবা খোলা জায়গায় বেরিয়ে আসেন। আজকে মনে হয় মৃত্যু, মানে আমি কিন্তু কালেমা পড়ে ফেলছি অলরেডি, যে আমার মনে হইতেছে বিল্ডিংটা উপর থেকে ভাঙিয়ে পড়তেছে। একবার আমি মৃত্যু মানে কবুল করে লাইছি। দেখে ওই কারেন্টের তারটা আগুন ধরে মানে ছিঁড়ে গেছে গা। তারপরে আপনার আমি তো অনেক ভয় পেয়েছি। যতটুকু আমি ভয় পেয়ে গেছি, আমি তো আর খাম্বার নিচে ছিলাম, ওটা তো আমার ভয়টা আরো বেশি। এই ক্ষেত্রে আমি লগে লগে সাইডে চলে গেছি। একদম মনে হয় মাটিটা একদম এইভাবে মনে করুন যে নাড়া দিছে, মানে সব কিছু এইভাবে নাড়লো। অন্য কোনো দেশের বাইরে ভূমিকম্প হলে যেভাবে হয় মনে করি এইভাবে করছে। এত দ্রুত দিচ্ছে, সবাই মানে হেবিজিবি করে বাইরে শুরু করছে। আমরা অফিসেই ছিলাম সবাই, কিন্তু জাস্ট যখন শুরু হয়েছে তখন কারেন্টটা চলে গেছে এবং প্রচণ্ড ঝাঁকুনি হয়েছে, যার কারণে প্রায় অনেকেই ভয় পেয়ে গেছে। দর্শক, ভূমিকম্পে অনেকে আহত হয়েছেন, অনেক জায়গায় ভবন ধসের ঘটনা ঘটেছে। আমরা মৃত্যুর খবরও পেয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকে আতঙ্কে লাফিয়ে পড়ার খবর পেয়েছি, সেখানে অনেকে আহত হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিএস তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, নারীদের হলেও অনেকে জ্ঞান হারিয়েছেন আতঙ্কে। সব বিষয় নিয়েই আমরা আমাদের প্রতিনিধিদের কাছ থেকে সংবাদ জানার চেষ্টা করব। এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন স্বস্তিকা সিংহ। তিনি ভূমিকম্পের সময় রাজধানীতেই ছিলেন এবং বিভিন্ন জায়গা ঘুরে দেখেছেন। স্বস্তিকা, আপনি তো প্রেস ক্লাবে ছিলেন, পরবর্তীতে ঢাকার অনেক জায়গায় ঘুরে দেখেছেন। কি দেখেছেন? মানুষের মধ্যে কেমন আতঙ্ক ছিল, বা কোথায় কি ধরনের আহত নিহতের ঘটনা আপনার চোখে পড়েছে? সাকিব, আপনি আসলে যেমনটি জানাচ্ছিলেন, ঠিক ভূমিকম্পর যে সময় শুরুতেই কিন্তু আমি যেহেতু খবর সংগ্রহের কারণে আমাদেরকে বাইরে থাকতে হয়, সেই জায়গা থেকে কিন্তু শুরুতেই আমি জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছিলাম এবং প্রেস ক্লাবের সামনে যে রাজনৈতিক প্রোগ্রাম শুরু হয়েছিল তার ঠিক ভূমিকম্পের কিছু সময় আগেই, ঠিক যখনই ভূমিকম্প অনুভূত হয় তখনই কিন্তু আমরা দেখেছি যে যারা সাধারণ মানুষরা ছিলেন তারা কিন্তু আতঙ্কে আসলে সবাই খোলা আকাশের নিচে বা কেউ সড়কে অবস্থান নিয়েছেন এবং তাদের ভেতরে যে আতঙ্ক আমরা কিন্তু দেখেছি যে সড়কে নিরাপদ স্থানে অবস্থানের পাশাপাশি ঠিক তাদের যারা প্রিয়জনরা রয়েছে খুব দূরে, তাদেরকেও ফোনে আমরা দেখেছি যে অনেকের খোঁজ খবর নিয়েছেন বা প্রিয়জনরা কেমন আছেন সেই খবর নিচ্ছেন। পাশাপাশি পরবর্তীতে কিন্তু সমগ্র রাজধানী ঘোরার কারণে কিন্তু আমরা রাজধানীর গুরুত্বপূর্ণ যে সড়ক নয়াপল্টন, আমরা কিন্তু নয়াপল্টনে গিয়েছি। নয়াপল্টনেও কিন্তু আমরা দেখেছি যে শুক্রবার হলেও যে বেসরকারি প্রতিষ্ঠানগুলো খোলা থাকে বা যে সড়কে যে গাড়িগুলো থাকে ব্যক্তিগত বা যানবাহন, আমরা কিন্তু দেখেছি যানবাহনকে অল্প সময়ের জন্য থেমে যেতে। পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি যে বেসরকারি প্রতিষ্ঠানের যারা কর্মীরা ছিলেন তারা কিন্তু সড়কে এসে অবস্থান করছেন। ঠিক পল্টনে আমরা কারোর কোনো ক্ষতি হতে না দেখলেও মানুষের মধ্যে কিন্তু আতঙ্ক দেখেছি এবং যে আতঙ্কের কারণে কিন্তু আমরা দেখেছি যে তারা সড়কে এবং খোলা আকাশের নিচে অবস্থান করছেন এবং পরবর্তীতে কিন্তু এই সমগ্র রাজধানীর প্রধান সড়ক ঘুরে দেখা হয়েছে, মানুষের অবস্থান কতটা নিরাপদ রয়েছেন আমাদের রাজধানীবাসীরা। ঠিক সেই খবর সংগ্রহের কারণেই কিন্তু কারণ বাজার আমাদের একটি প্রধান সড়ক। কারণ বাজারে কিন্তু আমরা দেখেছি ঠিক বসুন্ধরা সিটি শপিং মলের যে সড়ক রয়েছে, এই সড়কের যে প্রথম লাইট পোস্ট রয়েছে, লাইট পোস্টে কিন্তু আমরা ওখানে যারা ওই সময় অবস্থান করছিলেন তাদের সাথে কথা বলে জানতে পেরেছি, যারা প্রত্যক্ষদর্শী, সেই প্রত্যক্ষ
প্রত্যক্ষদর্শীরা কিন্তু জানিয়েছেন যে প্রথম যে বৈদ্যুতিক প্লার, সেই প্লারে কিন্তু আগুন ধরে গিয়েছিল ঠিক যখন ভূমিকম্প হয়, এবং পাশাপাশি কিন্তু প্লারের যে সমস্ত বৈদ্যুতিক কানেকশনের যে তারগুলো ছিল তারগুলোও কিন্তু ছিঁড়ে পড়ে গিয়েছে। শুধু তো আসলে সাকিব শুধু বিষয়টা সেটা না, আমরা কিছু দূর এগিয়ে গিয়ে দেখেছি যে DH টাওয়ার নামে যে টাওয়ারটি রয়েছে, টাওয়ারটি কিন্তু হেলে পড়তে দেখেছি, এবং সেই টাওয়ারে আসলে কিন্তু 2টা থেকে 3টা ফার্নিচারের যে দোকান রয়েছে সেখানে কিন্তু হাজার হাজার কর্মীরা কাজ করেন। আমরা কিন্তু দেখেছি যে সেই হাতিলের টাওয়ারের উপরের ঠিক একেবারে 4 তলার উপরের যে গ্লাস, সেই গ্লাস ফেটে যেতে দেখেছি, এবং আমরা আসলে দেখেছি যে ঠিক তাদের যে বড় প্লার থাকে, যে প্লারটার পরে কিন্তু পুরো বিল্ডিংটা থাকে, সেই উঁচু বিল্ডিং, সেই প্লারটার মধ্যে আমরা ক্ষত দেখেছি। এবং সেই আজকে শুক্রবারে যেহেতু বেসরকারি প্রতিষ্ঠান খোলা থাকে, আমরা আসলে দেখেছি যে যত তাদের কর্মীরা রয়েছেন ঠিক ওই DH টাওয়ারে যত কর্মীরা আসলে শুক্রবারে কাজ করছিলেন তারা কিন্তু সবাই আতঙ্কে বের হয়ে এসেছে, কেউ কান্নাকাটি শুরু করেছে, এবং আমরা অনেকের সাথে কথা বলে তখন আমরা জানতে পেরেছি অনেকে মনে করেছেন যে এই ভূমিকম্পের পরবর্তী সময়ে কিন্তু তারা হয়তো আর আপনজনদের দেখা পাবে না, এই আতঙ্কও আমরা দেখেছি। আমরা ওখানে যারা সহকর্মীরা ছিলেন তারা যখন নেমে আসে, আমরা অনেকের মুখে শুনেছি যে অনেকে লিফটে আটকে গিয়েছেন, এবং সেই সময় ঠিক ওই বিল্ডিংগুলোতে এবং আশেপাশের ওই সড়কেই কিন্তু ইলেকট্রিসিটি ছিল না, এবং বিদ্যুৎ সংযোগ না থাকার কারণে মানুষের মধ্যে যে আতঙ্ক, তাদের যে এই যে নিজেদের নিরাপদ স্থানে রাখার জন্য যে তাড়াহুড়ো, এই তাড়াহুড়োর কারণে কিন্তু খুব বড় ধরনের ক্ষতি না হলেও মানুষ যে আসলে যে ট্রমা পেয়েছে এই ধরনের দুর্ঘটনার মধ্যে থেকে, সেই ট্রমা থেকে আসলে ঠিক তারা কখন বেরিয়ে আসতে পারবেন এটা নিয়েও কিন্তু তারা আসলে সংখ্যা প্রকাশ করছেন। আমরা দেখেছি যে ভূমিকম্পের মাত্রা 5.7 শেষ হয়ে যাওয়ার পরেও কিন্তু ঠিক 2-3 ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও ওই হাতিলের যে কর্মীরা রয়েছেন বা DH টাওয়ারে যারা আসলে কাজ করেন তাদের কিন্তু আমরা দেখেছি যে তারা আসলে বাইরে দাঁড়িয়ে অবস্থান করেছেন 2-3 ঘন্টার ধরে, কারণ তারা আসলে আতঙ্কিত হচ্ছেন যে এই যে সকালে যে ভূমিকম্পের মাত্রাটি অনুভূত হলো, সেই অনুভূতটা আসলে পরবর্তীতে আবার হবে কিনা, বা তারা বিল্ডিং এর ভেতরে গেলে তারা যখন কাজ করবেন তাদের আসলে জীবনের নিরাপত্তা কতটুকু। এবং সেই সূত্রে কিন্তু আমরা দেখেছি যে যারা বিল্ডিং কর্তৃপক্ষর নিরাপত্তা কর্মীরা থাকেন, সেই নিরাপত্তা কর্মীদের কিন্তু আমরা প্রত্যেকটি বিল্ডিং এর আমরা উপস্থিত হতে দেখেছি, এবং তারা দেখেছি যে তাদের যে বিল্ডিং নিরাপত্তার ক্ষেত্রে যে কর্মীরা থাকবেন বা কাজ করবেন, যে ক্ষত আসলে হয়েছে, কারণ আমরা হাতিলের ওই বিল্ডিং এ আসলে দেখেছি যে হাতিলের ওই বিল্ডিং হেলে গিয়েছেন, পাশাপাশি কিন্তু গ্লাস ফেটে গিয়েছেন, এবং ওই বিল্ডিং এ আমরা বিদ্যুৎ সংযোগহীনভাবেও দেখেছি। বিদ্যুৎ সংযোগহীনভাবেও দেখেছি সাকিব। আসলে পুরো রাজধানীর শহর ঘুরে দেখা হলেও মানুষের মধ্যে যে আতঙ্ক, সেই আতঙ্ক কিন্তু এখনো কাটেনি, কারণ মানুষ কিন্তু আসলে ট্রমা পেয়েছে অনেকটা বেশি। সাকিব, স্বস্তিকা, আপনি ঠিকই বলছিলেন, কারণ বাংলাদেশে এই মাত্রার ভূমিকম্প এর আগে কখনো আঘাত হানেনি, তারই হয়তো প্রতিফলন দেখা গিয়েছে মানুষের মধ্যে আতঙ্ক কাজ করেছে, যে কারণে অনেকে লাফিয়ে পড়েছেন, অনেকে তাড়াহুড়ো করতে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে আহত হয়েছেন, নিহতের খবরও পেয়েছি। এই মুহূর্তে একটু যেতে চাই আহতদের খবর নিতে ঢাকা মেডিকেলে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী দিলশাদ এনি। আপনি যদি একটু জানান, ঢাকা মেডিকেলে তো এমনি চিকিৎসাধীন অনেক রোগীরা থাকেন, তার মধ্যে ভূমিকম্পের সময় পেরিয়ে গেছে কয়েক ঘন্টা, এই দুপুরের মধ্যে কত রোগী এসেছে বা কি ধরনের তথ্য রয়েছে আপনার কাছে, বা সেখানে সবাইকে সেবাও দেয়া হচ্ছে কিনা? সাকিব, আপনি যেমনটি বলেছিলেন যে আজকের যে ভূমিকম্প যেটি হয়েছে 10:39 5.7 মাত্রার যে ভূমিকম্প, এটি বাংলাদেশের ইতিহাসে সাম্প্রতিক সময়ে সর্বোচ্চ একটি মাত্রার ভূমিকম্প হয়েছে, এবং এই ভূমিকম্পের কারণে রাজধানী ঢাকা সহ বিভিন্ন স্থানে কিন্তু আমরা দেখেছি ভবন হেলে পড়ার সাথে সাথে বিশেষ করে যারা আছেন বাইরে যারা কাজ করেছেন অনেকেই আহত হয়েছেন। আর ঢাকা মেডিকেল কলেজে সাধারণত প্রতিদিনই জরুরি যে বিভাগ আছে সেই বিভাগে রোগীদের সবসময়ই ভিড় লেগেই থাকে। তো আজকের চিত্রটা আরেকটু ভিন্ন, অন্যান্য দিনের তুলনায় আজকে
জরুরি বিভাগে আমরা দেখতে পেয়েছি অনেক গতানুগতিক অন্যান্য দিনের তুলনায় আজকে ভিড় বাট্টাটা বেশি। এর প্রধান কারণই হচ্ছে আজকে যে ভূমিকম্প হয়েছে সেই ভূমিকম্পে বেশি অনেক মানুষই হতাহতের শিকার হয়েছেন, অনেকের প্রাণ চলে গেছে, আর যারা আহত হয়েছেন এ পর্যন্ত আমরা দেখেছি যে জরুরি বিভাগে 12 জনের বেশি রোগী এসেছেন। কিন্তু আসলে এটা হিসাব করে এখন পর্যন্ত হিসাবের ভেতরে আটকে রাখা যাবে না, কারণ আমরা দেখতে পেয়েছি প্রতিনিয়ত কিছুক্ষণ পরপরই কখনো কখনো দেখছি একসাথে 2-3 জন করে ঢুকছেন, আবার কখনো দেখছি 2-3 মিনিট পর একজন করে আসছেন। আসলে এই মুহূর্তে আসলে নির্দিষ্ট করে সংখ্যা বলা যাবে না, সংখ্যার হিসাবে এখন পর্যন্ত আমরা জানি 12 জনের উপরে, আর আমরা যেটি সরেজমিনে দেখতে পাচ্ছি যে সেটা আরো বেশি হবে, কিন্তু এই মুহূর্তে সেটি হিসাব করে বলা সম্ভব না। আর রোগীর সাথে যারা এসেছেন, স্বজন যারা এসেছেন, অনেকে এসেছেন সহকর্মী নিয়ে, অনেকে এসেছেন যারা একসাথে মেসে থাকেন, তাদের যে রুমমেট আছে তিনি আহত হয়েছেন। আমি কথা বলেছি কিছুক্ষণ আগে, একজন এসেছেন রাজধানীর মগবাজারের মধুবাগ এলাকা থেকে, তার মাথায় অনেক রক্তক্ষরণ হয়েছে, তার মাথার যে ডান পাশের অংশ বেশিরভাগ অংশই আসলে উঠে গিয়েছে। তার স্বজন, তার সাথে যারা ছিলেন, রোগীর সাথে যারা ছিলেন, তারা আমাদেরকে বলেছেন যে ওই আবু বকর নামের ওই লোকটি হোটেলে গিয়েছিলেন সকালবেলায় নাস্তা করতে, নাস্তা শেষে তিনি দোকানের বাইরে দাঁড়িয়ে চা খাচ্ছিলেন, ঠিক সেই সময়ই ভূমিকম্প হয়। এবং ভূমিকম্পের আপনি জানেন যে এত মাত্রা ছিল যে পাশের 5তলা ভবনের উপরে কাজ চলছিল, ঠিক ওই সেই 5তলা ভবনের উপর থেকে কিছু একটা করে তারা নির্দিষ্ট করে আসলে বলতে পারেননি। তারা বলেছেন যে 5তলা ভবনের উপর থেকে কিছু একটা পড়ে তার ঘটনাস্থলে তার মাথার ডান পাশের অংশ খুলে যায় এবং তার মাথার খুলির অনেকটা গভীরে পৌঁছে গিয়েছে সেই ক্ষত। আর আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে এখানে চিকিৎসক যারা আছেন, যারা দায়িত্ব পালন করছেন, সকালের শিফটে যারা আছেন, সেই চিকিৎসকদের সাথে কথা বলেছে, তারা বলেছেন যে তার আজকে হঠাৎ করে যে ভূমিকম্প হয়েছে এবং ভূমিকম্পের কারণে ভিড়টা অনেকটাই বেড়ে গিয়েছে, তারা চেষ্টা করছেন, সর্বোচ্চ চেষ্টা করছেন তারা চিকিৎসা দিতে, যাদের প্রয়োজন হচ্ছে ভর্তি করার সেই সব রোগী যারা আছেন বেশি আহত, বিশেষ করে মাথায় আঘাতপ্রাপ্ত রোগী আমরা বেশি দেখতে পেয়েছি, যারা মাথায় আঘাত পেয়েছেন এবং সেই পরিমাণ যদি বেশি, সেই ধরনের রোগীকে তারা ভর্তি করে রাখছেন। আর যেসব রোগী আসছেন, কিছু রোগী আসছেন যাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়ার মতো, তারা সেটাই করছেন, তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তারা ছেড়ে দিচ্ছেন। তবে ডাক্তাররা বলেছেন এখন এই পর্যন্ত দুপুর এখন 1টার উপরে বা এই পর্যন্ত যত রোগী এসেছেন তাদের চিকিৎসা তারা চেষ্টা করেছেন, ভূমিকম্পের পর থেকে এখন যারা এসেছেন তাদের সর্বোচ্চ তারা চিকিৎসা দিচ্ছেন এবং তারা প্রস্তুত রয়েছেন যে যেহেতু ভূমিকম্প হয়েছে, এবং শুধু রাজধানী না, ঢাকার বাইরেও যেহেতু ভূমিকম্পের ঘটনা ঘটেছে, ঢাকার বাইরে থেকেও রোগী আসতে পারে, সেই প্রস্তুতিও ডাক্তারদের রয়েছে। এবং তারা বলেছেন তারা পরিস্থিতি যেভাবে হোক তারা পরিস্থিতি এখন পর্যন্ত সামলে নিয়েছেন এবং সামনেও ভিড় বাড়ুক বা না বাড়ুক, রোগী যারা আসবে ভূমিকম্পের শিকার, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন শারীরিকভাবে, তারা চিকিৎসা দিবেন এবং দিয়ে যাচ্ছেন। তবে তাদের সাথে যারা রোগীর স্বজন আছে, রোগীর স্বজনরাও বলেছেন ডাক্তাররা যারা আছেন তারা চিকিৎসা দিচ্ছেন, চিকিৎসার মধ্যে কোনো তারা গাফিলতি দেখছেন না, চিকিৎসকরা চেষ্টা করে যাচ্ছেন, আন্তরিকভাবেই চেষ্টা করে যাচ্ছেন। তো সাকিব, এই ছিল এখানকার সবশেষ তথ্য। এ নিয়ে আপনি থাকুন ঢাকা মেডিকেলে, আমরা নিশ্চয়ই পরবর্তীতে আবারও আপনার সাথে সংযোগ স্থাপন করব এবং নিশ্চয়ই জানতে পারবো যে আহত বা নিহতের সংখ্যা বাড়লো কিনা। আমরা একটু ঢাকার বাইরে যেতে চাই। ঢাকার বাইরে নারায়ণগঞ্জে ভূমিকম্পের রূপগঞ্জে ধসে পড়া দেয়ালের নিচে চাপা পড়ে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। এ বিষয়ে জানাতে নারায়ণগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী গৌতম সাহা। গৌতম, সারা দেশেই তো ভূমিকম্পের প্রকোপে আতঙ্ক বিরাজ করছে, আহত নিহতের খবর পাচ্ছি। আপনার জেলায় ভূমিকম্পের প্রভাব ও ক্ষয়ক্ষতির বিষয়ে যদি আমাদের বিস্তারিত জানান। সাকিব, এখন পর্যন্ত নারায়ণগঞ্জে ভূমিকম্পে এক শিশু নিহতের খবর আমরা জানতে পেরেছি। নারায়ণগঞ্জের রূপগঞ্জের গোলাকান্দা এলাকায় সে মূলত তার মার সাথে ভুলতা গাউসিয়া যাওয়ার পথে সড়কে
পাশে থাকা একটি দেয়াল ধসে ঘটনাস্থলে মৃত্যু হয় ফাতে নামে সেই শিশুটি এবং তার মা কুলসুম বেগম গুরুতর আহত হয়। তার সাথে থাকা আরেক প্রতিবেশী জেসমিন আক্তার নামে সেও কিন্তু গুরুতর আহত হয়। আমরা যে বিষয়টি জানতে পেরেছি প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে, তারা বিষয়টি জানিয়েছেন সেখানে তারা ভুলতে কাসিয়া বাসা থেকে বেরিয়ে গুলতাসে যাওয়ার উদ্দেশ্যে রাস্তায় কিন্তু প্রতিমধ্যে তাদের এই দুর্ঘটনা ঘটে এবং সেই সাথে নারায়ণগঞ্জের উপজেলার মুষ্টি এলাকায় রফিক নামে আরেক ব্যক্তিও কিন্তু দেয়াল চাপায় কিন্তু তিনি আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ইতিমধ্যেই কিন্তু হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়া নারায়ণগঞ্জ যেহেতু একটি শিল্প নগরী, নারায়ণগঞ্জের বহুতল যে ভবন রয়েছেন, পাশাপাশি যে গার্মেন্টস পোশাক কারখানা রয়েছেন, সেখানেও কিন্তু অনেক পোশাক কারখানায় কিন্তু ফাটল ধরেছে। সে বিষয়টি জানতে পেরেছি। এখন পর্যন্ত যে নারায়ণগঞ্জে বেশ কয়েকজন আহত রয়েছেন এবং একজন নিহত রয়েছেন এবং যে সকাল 10টা 38 মিনিটে 5.2 মাত্রার যে ভূমিকম্প রয়েছে, সেই ভূমিকম্পে কিন্তু আতঙ্কে মানুষ কিন্তু বহুতল ভবন থেকে রাস্তায় নেমে আসেন এবং আশ্রয় নেয়, নিরাপদে আশ্রয় নেন। এবং সেই সাথে কিন্তু আমরা যে বিষয়টি দেখেছি, অনেকগুলি নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় কয়েকটি ভবনের ফাটলের খবর আমরা জানতে পেরেছি। এছাড়া আরও কিছু ভবন রয়েছেন উপজেলার 5টি উপজেলা, 7টি থানায় বেশ কিছু ভবনে কিন্তু ফাটল ধরেছেন এবং আহতের ঘটনা রয়েছেন। এখন পর্যন্ত মানুষের ভিতরে কিন্তু এক ধরনের আতঙ্ক বিরাজ করছে, মানুষ ভয়ে আতঙ্কে রয়েছেন এবং আহতদের উদ্ধার করে কিন্তু ইতিমধ্যে হাসপাতালে নেওয়া হয়েছেন এবং নিহতের কিন্তু পুলিশ উদ্ধার করে মর্গে পাঠানোর ব্যবস্থা করছেন। এই ছিল আসলে আমার কাছে এখন পর্যন্ত ভূমিকম্পের সর্বশেষ। গৌতম, আপনাকে অনেক ধন্যবাদ নারায়ণগঞ্জের খবর জানানোর জন্য। আমরা আরেকটু ঢাকার বাইরে যেতে চাই। ঢাকার পরেই যে আমাদের বড় শহর চট্টগ্রামে আছেন আমাদের বিভাগীয় প্রতিনিধি রুনা আনসারি। রুনা, আপনি ঢাকা এবং ঢাকার বাইরের খবর শুনছিলেন, আপনার চট্টগ্রামের আসলে ভূমিকম্পের পরে কি অবস্থা যদি আমাদেরকে একটু জানান। সাকিব, আমি ঢাকার যে খবর শুনলাম, আসলে চট্টগ্রামেও কিন্তু ভূমিকম্পের অনুভূতটা ঠিক ততটুকু হয়েছে, কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পর্যন্ত আমরা কিছুই পাইনি। আমরা ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছি এবং বিভিন্ন হাসপাতাল, অন্যান্য সংস্থার সাথে কথা বলেছি। এখন পর্যন্ত চট্টগ্রামের কোনো ধরনের হতাহতের ঘটনার খবর আমরা পাইনি বা কোনো ধরনের ভবন যে দুর্ঘটনায় কবলিত হয়েছে কিনা, কোনো ভবন হেলে পড়েছে কিনা বা কোনো ধরনের ক্ষতি হয়েছে কিনা, সে কোনো তথ্যই কিন্তু ফায়ার সার্ভিস আমাদেরকে দিতে পারেনি। আমরা কিছুক্ষণ আগে চট্টগ্রামের চাঁদগাঁওয়ের একটি ভবন হেলে পড়ার খবর পেলেও কিন্তু সেটার কোনো সত্যতা আমরা পাইনি। ফায়ার সার্ভিস বলছেন এ ধরনের কোনো তথ্য তাদের কাছে নেই। আমরা একটা জিনিস খেয়াল করেছি, ভূমিকম্পের যে অনুভূত সেটা কিন্তু অনেক বেশি হয়েছে এবং যারা সাধারণ মানুষ, যেহেতু আজকে কর্মদিবস নেই, বন্ধের দিন শুক্রবার, সকলে বাসায় ছিল এবং অনেকে বুঝে ওঠার আগে কিন্তু সেটি স্থায়িত্ব তেমন বেশি ছিল না। অনুভূতিটা বেশি হয়েছিল কিন্তু স্থায়িত্ব ছিল 3 থেকে 4 সেকেন্ড, যার কারণে অনেকে বুঝে ওঠার আগে বা তারা ভবন থেকে নেমে পড়বে এমন সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু সেটি শেষ হয়ে যায়, যার কারণে মানুষ নিরাপদ রয়েছে, এটুকুই আমরা এখন পর্যন্ত জানি। চট্টগ্রামে কিন্তু অপরিকল্পিত যে ভবনগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু অনেক বেশি মানুষের আতঙ্ক কাজ করছে, যেহেতু একটি ভূমিকম্প হওয়ার পর পুনরায় কিছুক্ষণ পরে বা ওই দিনের মধ্যে আরও একটি ভূমিকম্প হতে পারে, এমনটা কিন্তু বিগত দিনগুলোতে কিন্তু মানুষের অভিজ্ঞতা রয়েছে, যার কারণে মানুষের ভিতরে কিন্তু একটা আতঙ্ক কাজ করছে। আমরা ভূমিকম্প 10টা 39 মিনিটে হওয়ার পর থেকে আমরা দেখেছি মানুষের মধ্যে সেই কথাবার্তাগুলোই চলছে। বিভিন্ন যারা উচ্চ যে বড় ধরনের দালানগুলোতে থাকে বা যারা পুরাতন বিল্ডিংগুলোতে থাকে, তারা কিন্তু চিন্তা করছেন পরবর্তী কোনো দুর্ঘটনা। কিন্তু বেশ কিছু ভবন যেগুলো চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ থেকে যেগুলো ভেঙে ফেলার জন্য বলা হয়েছিল বা যেগুলো ব্যবহারযোগ্য না, এ ধরনের অনেক সময় কিন্তু সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়ার পরে সেগুলোর ব্যাপারে কোনো ব্যবস্থা না নয় কিন্তু মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন, যেহেতু ভূমিকম্পের কারণে কিন্তু এ ধরনের ভবনগুলো হেলে পড়তে পারে বা এ ধরনের ভবনগুলো ভেঙে পড়তে পারে এমন আশঙ্কা রয়েছে। তবে আমাদের জন্য একটি সুখবর, চট্টগ্রামের জন্য এমন ভবন থাকলেও কিন্তু এ ধরনের কোনো ধরনের দুর্ঘটনা আজকে ভূমিকম্পে হয়নি, যেটি চট্টগ্রামের বাইরে ঢাকায় আমরা দেখেছি হয়েছে। এই দিক থেকে চট্টগ্রামের মানুষ কিছুটা স্বস্তিতে রয়েছে এবং পরবর্তী কোনো ধরনের দুর্ঘটনায় যেন মানুষ ক্ষয়ক্ষতি না হয়, মানুষের যেন কোনো ধরনের দুর্ঘটনা কবলিত না হয়, এগুলোর ব্যাপারে সংশ্লিষ্ট যারা রয়েছেন উন্নয়ন কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট তারা যেন এই ধরনের ভবনগুলো থেকে মানুষগুলোকে সরিয়ে রাখা হয় বা মানুষগুলোকে এখান থেকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়, এমনটাই কিন্তু সাধারণ মানুষ আমাদের মাধ্যমে বলেছেন। তো চট্টগ্রামে কিন্তু এখন পর্যন্ত ভূমিকম্প হয়েছে প্রায় 3 ঘন্টা হতে চললো, এখন পর্যন্ত কোনো ধরনের দুর্ঘটনা বা কোনো ক্ষয়ক্ষতি বা কোনো ভবনের ক্ষতি এ ধরনের কোনো সংবাদ কিন্তু আমরা এখনো পর্যন্ত পাইনি, আমরা নিরাপদ রয়েছি। সাকিব, চট্টগ্রাম থেকে স্বস্তির খবরই জানাচ্ছিলেন সহকর্মী রুনা আনসারি।
ভূমিকম্পের প্রভাবের বিষয়ে আরো খবর জানবো। ঢাকার বাইরে থেকে ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল নরসিংদীর মাধবদী। আমাদের নরসিংদী প্রতিনিধি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সেলিম। নরসিংদীর মাধবদীতে যেহেতু ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল, আপনার ওখানকার আসলে সর্বশেষ পরিস্থিতি কি? শাকিব, ধন্যবাদ আপনাকে। আমি এখন দাঁড়িয়ে আছি নরসিংদীর মাধবদী এলাকায়। আসলে মাধবদীতে ভূমিকম্পের উৎপত্তি এরমটা না, নরসিংদীর পশ্চিমে যে গোড়াশাল পলাশ আছে ওইখানেই আমাদের ভূমিকম্পের উৎপত্তি স্থল হিসাবে আমাদের এলাকায় যতটুকু আমরা জানতে পেরেছি। আসলে আমরা বিভিন্ন জায়গায় নরসিংদীর বিভিন্ন স্থানে ছোট ছোট ফাটল দেখা দিয়েছে, বড় ধরনের কোনো দুর্ঘটনা না ঘটলো। এতে প্রায় 50 নরসিংদী সদর হাসপাতাল সহ এবং ঢাকাতেও রেফার করা হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে এ পর্যন্ত আমাদের মৃত্যুর কোনো সংবাদ আমরা এখন পর্যন্ত পাইনি। আহত প্রায় শতাধিক হবে, যদিও তারা এইটুকু বলেছে নরসিংদী জেলা সিভিল সার্জন থেকে। আমরা নরসিংদীর যেই বড় বড় বিল্ডিং নামতে যেই তারা মূলত আহত হয়েছে। নরসিংদীর যেই শিল্প এলাকা হিসেবে খ্যাত মাধবদী, এই মাধবদী এলাকায় আজকে অনেক মিল কারখানাই বন্ধ ছিল, যার পরে এইখানে আমাদের ক্ষয়ক্ষতি কম বললেই চলে। তবে আমরা যতটুকু কখনো এই ধরনের ভূমিকম্পের তারা দেখেনি। আজকে যে ভূমিকম্প 10:38 নরসিংদীতে ভূমিকম্পের একটা যে উৎপত্তি ছিল বিল্ডিং থেকে নামতে যে, এবং তারা যেই ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের এই নরসিংদীর আজকে শুক্রবার হওয়াতে আমাদের অভিজ্ঞতা বন্ধ ছিল। আমরা বিভিন্ন জায়গায় খবর পাই, খবর তাদের বিল্ডিং কেমন করে আমরা চেষ্টা করেছি আরো অধিক খবর নেওয়ার জন্য। আমরা এই পর্যন্ত আমাদের কাছে 10 শতাধিক আহত সহ তারা বিল্ডিং থেকে নামতে যে আহত ব্যক্তিদের খবর আমরা পেয়েছি। সেলিম, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, নরসিংদীর মাধবদী থেকে যে ভূমিকম্পের উৎপত্তি ছিল সেটা সম্পর্কে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সেলিম। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।